আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। 2025-এর আজকে শেষ দিন। 2025 নানান উত্থান পতনের মধ্যে দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক গিয়েছে। আগামীকাল নতুন বছর পড়বে। এখন আলাদাভাবে 10 মিনিট তারেক জিয়ার সঙ্গে জয়শঙ্করজির কথা হয় ওই এয়ারপোর্টেই। এখন ভারত কেন জয়শঙ্করজিকে পাঠালো? এখন জয়শঙ্করজিকে পাঠানোর পেছনে একটা অনেক বড় কারণ আছে। দেখুন, বাংলাদেশ কিন্তু আমাদের শত্রু নয়, বাংলাদেশবাসীও আমাদের শত্রু নয়। আমাদের শত্রু হচ্ছে এই জেহাদি ইউনূস এবং তার গ্যাং। এই বার্তাটা পৌঁছানোর জন্য জয়শঙ্করজিকে সেখানে পাঠানো হয়েছিল। এর পিছনে আরো অনেক ঘটনা রয়েছে, আমি পরে আসছি। এখন এই যে 10 মিনিট যে আলাদা করে কথা হলো সেই নিয়ে এখন বিশ্ব মিডিয়া কিন্তু তোলপাড় হচ্ছে। একটা জিনিস জানবেন যে ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, তার কূটনীতি বুঝতে গেলে আপনাদের অনেক পড়াশোনা করতে হবে, অনেক কিছু জানতে হবে। তবে আপনারা বুঝতে পারবেন যে ভারত কোন কূটনৈতিক পথে চলছে, আগামী দিনে বিশ্ব কোন দিকে যাচ্ছে। 2026 একটা অস্থির পরিস্থিতি বিশ্ব হয়ে যাবে। আমি পরে ব্যাখ্যায় আসছি কি হতে পারে। তো এই যে বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে তিনি এটা বোঝাতে চাইলেন তারেক জিয়াকে, যে তারেক রহমানকে, যে আপনাকে যে আমরা গ্রিন সিগন্যাল দিয়েছিলাম, এখনো আপনার পাশেই আমরা আছি। একটা সুস্থ বাংলাদেশ গড়ুন, একটা সুস্থ নির্বাচন করুন যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে, এবং মৌলবাদকে আপনারা ধ্বংস করুন, শেষ করুন। এখন দেখুন, তারেক জিয়ার কাছে আগেই খবর ছিল তারেক জিয়া কখনোই না করবেন না তার মার অন্তিম কার্যে পার্শ্ববর্তী বড় দেশের একজন প্রধান আসতে চাইছেন, কখনো করবেন না, তাই তো? এখন তারেক জিয়া পরিষ্কার তাকে বলে দিয়েছেন, হ্যাঁ আমাদের পক্ষ থেকে এটা আপনাকে আমন্ত্রণ জানাতে দেরি হয়েছিল, কিন্তু আপনারা নিজে আমাকে ফোন করেছেন আপনাদের ওখান থেকে, তাই আমি আপ্লুত। আপনি আসুন, আপনার যথাযোগ্য সম্মানের সঙ্গে আমরা আপনাকে এই করে নেব। তো যাই হোক, এখন তারেক জিয়া সঙ্গে এই যে কথা হলো, এখন যার মার শেষকৃত্যে যে দেশের সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কূটনৈতিক ব্যক্তিদের মধ্যে 1, 2, 3, 4 করে যদি আপনি গোনেন, তার মধ্যেই থাকবেন হচ্ছে এস জয়শঙ্কর। তার মতো ব্যক্তি যখন অংশগ্রহণ করেন, তখন জামাতের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হবেই। এটাও কিন্তু একটা কূটনৈতিক চাল। একটা মেসেজ পাঠানো হলো বাংলাদেশকে যে আমরা তোমাদের শত্রু নই, বাংলাদেশ সাধারণ মানুষ, আমরা তোমাদের শত্রু নই। 2, তারেক জিয়াকে একটা মেসেজ পাঠানো হলো যে আপনাকে আমরা যেমন গ্রিন সিগন্যাল দিয়েছি, তেমনই কিন্তু আপনার সঙ্গেই আছি, আপনি একটা সুস্থ বাংলাদেশ গড়ুন। তৃতীয়, জামাতকেও একটা মেসেজ দিয়ে দেওয়া হলো যে জামাত আর বিএনপি দুটোকে ভারতবর্ষ আলাদা করে দেখছে। কারণ ভারতবর্ষ কখনো ওই একে কি বলে সন্ত্রাসবাদী দলকে, রাজাকারদের
ভারতবর্ষ সহ্য করতে পারে না। এবং আমার যে পোস্টটা আমি দিয়েছিলাম সেখানে নানান লোকে নানান মতামত ব্যক্ত করেছেন। কেউ বলছেন বিএনপি ছাড়া গতি নাই, কেউ বলছেন আক্রমণ করা ছাড়া গতি নাই, নইলে পরে বসে বসে বুড়া আঙুল চুষুন। এই আপনারা যারা লিখছেন না, আপনারা একটু ইউটিউব আর ফেসবুকের বাইরের পৃথিবীটা একটু দেখুন, কূটনৈতিক হালচালটা দেখুন। 2026-এ কি ঘটতে যাচ্ছে। 2026 কিন্তু 2025 হবে না। 2026-এ কিন্তু সারা পৃথিবী অশান্ত হয়ে যাবে। কি হবে আমি আপনাকে আজকে বলে দিচ্ছি। 2025-এর শেষ দিনে, 2026-এর শুরুর থেকে, মার্চের পর থেকে কি কি হতে যাচ্ছে। যেমন ট্রাম্প তাল ঠুকছেন, উনি ভেনেজুয়েলা আক্রমণ করবেন। খবর পেয়েছেন নিশ্চয়ই। ট্রাম্প যদি ভেনেজুয়েলা আক্রমণ করে, তাহলে ট্রাম্প একটা দিকে ফ্রন্ট খুলে ফেলল। ভারত, চীন, রাশিয়া এরা এখন পাওয়ার শিফটিং এর মধ্যে রয়েছে। এখন সবাই চাইছে যে আমেরিকাকে কোণঠাসা করো, ডলারাইজেশন করো, বিকল্প মুদ্রা করো, ব্রিক্স তৈরি করো, আমেরিকাকে তার অধিকার খর্ব করো। এইটা হচ্ছে। এখন ট্রাম্প যদি ওখানে ভেনেজুয়েলায় যদি ফেসে যায়, তাহলে ইরান ইসরায়েল আক্রমণ করে দেবে। কারণ ইসরায়েলে সমস্ত মানে এটা ব্যাকিংটা আছে কার? ট্রাম্পের, আমেরিকার। হলো ট্রাম্প ওখানে কিছু করতে পারবেন না তখন। ট্রাম্প যদি সাহায্য করতে যায়, তাহলে ট্রাম্পের কাছে দুটো ফ্রন্ট খুলে গেল। এবার চায়না বসে আছে, চায়না তখন তাইওয়ানে ঢুকে পড়বে। এদের তাইওয়ানের সুরক্ষার দায়িত্ব নিয়ে রেখে দিয়েছে ট্রাম্প, মানে আমেরিকা। এবার তাহলে ট্রাম্পকে কি তিনটে ফ্রন্টে আসতে হবে। এবার চতুর্থ ফ্রন্টটা খুলবে হচ্ছে রাশিয়া। চতুর্থ ফ্রন্ট কোথায় খুলবে? কারণ ইউরোপ 100 বিলিয়ন ডলার দিয়েছে ইউক্রেনকে, যে তুমি যুদ্ধ করো, অস্ত্র কেনো আর যুদ্ধ করো। রাশিয়াকে টাইট মারতে হবে। এইবার একেবারে তীরে ফুরে ইউক্রেনকে মারতে লেগে যাবে আমেরিকা, এই রাশিয়া। তাহলে আমেরিকায় কখনো ঢুকতে গেলে আমেরিকার 4টে ফ্রন্ট হয়ে গেল। এই সুযোগে ভারত করবে কি? পাকিস্তানকে আক্রমণ করবে। তাহলে পাকিস্তান এখানে কোন জায়গা পাবে বলুন? 5 নম্বর ফ্রন্ট কি আমেরিকা খুলবে? আমেরিকা যত শক্তিশালী দেশ হোক, 5 নম্বর ফ্রন্ট খুলতে যাবে না, 4 নম্বর ফ্রন্ট খুলতে যাবে না, 3 নম্বর ফ্রন্ট খুলতে যাবে না। তাইওয়ানকে বাঁচাতেও যাবে না, ইউক্রেনকে বাঁচাতেও যাবে না। সে শুধু নিজের স্বার্থ বোঝে ভেনেজুয়েলা নিয়ে পড়ে থাকবে। কারণ ভেনেজুয়েলা তেল আর খনিজ সম্পদের ওপরেতে ট্রাম্পের, আমেরিকার নজর। তাই নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া সে পৃথিবীতে কাউকে চেনে না। ফলে এই যুদ্ধ করতে করতে এরা সমস্ত শেষ হয়ে যাবে এবং আমেরিকার যে মানে দাদাগিরি, সেটাও কিন্তু সারা বিশ্বের সামনে কমতে লেগে যাবে। এই যখন অবস্থা, তখন ভারতবর্ষ বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে? এটাই তো একজন প্রশ্ন। ভারতবর্ষ বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে? ভারত এই যে আপনাদের বাংলাদেশের রাষ্ট্রদূতকে হঠাৎ ফেরত পাঠানো হলো, মানে বাংলাদেশে আপনাদের মিডিয়া বলা হচ্ছে যে তাকে হঠাৎ ডেকে পাঠানো হলো কেন? আসলে ডেকে পাঠানো হয়নি। তাকে ভারতবর্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনি বাংলাদেশে গিয়ে সরকারকে এই কথাগুলো বলুন যে আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে টিকে থাকার দায়িত্ব বাংলাদেশের। এই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে যে তারা আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে টিকে থাকতে চায় কিনা। সেই মেসেজটাই পৌঁছে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি আছেন রিয়াজ হামিদুল্লাহ,
তাকে ডেকে পাঠিয়ে এই কথাটি বলে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। আপনাদের সাথে উল্টোপাল্টা খবর হয়। এখন ইউনূস বহু চেষ্টা করেছে যে মোদী সাহেবের সঙ্গে এবং জয়শঙ্করজি দোভালজির সঙ্গে একটা বৈঠক করার। খলিলুরকে বহু চেষ্টা করেছে, খলিলুর পারেনি বলে খলিলুরকে অনেক কথা শুনিয়েছে। এইখানে উনি হাত পা জুড়ে লেগে পড়েছেন, চারদিকে দৌড়দৌড়ি করছেন, একটা যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় ডক্টর জয়শঙ্করের সঙ্গে। আজকে একটা ভারতীয় হাই কমিশনে একটা অনুষ্ঠান আছে, সেখানে বিশিষ্ট ভারতীয়দের সঙ্গে মিলিত হবেন ডক্টর জয়শঙ্কর, এবং সেখানে একটা ভোজেরও আয়োজন আছে। সেখানে বিভিন্ন বাংলাদেশি নামী সাংবাদিকদেরও ডেকে পাঠানো হবে, নামী ব্যক্তিদেরও যেমন ডেকে পাঠানো হচ্ছে। তা সেখানেও অন্তত যাতে 5 মিনিটের জন্য কথা বলতে পারেন, তার জন্য এখন উঠে পড়ে লেগেছেন ডক্টর ইউনূস। এখন দেখা হবে কি হবে না, কথা হবে কি হবে না, তা আমি জানি না, কিন্তু আমার যতদূর মনে হয় এই সন্ত্রাসবাদী ইউনূসের সঙ্গে ডক্টর জয়শঙ্কর হয়তো দেখা নাও করতে পারেন। আর যদি দেখা হয় তাহলে পরে তাকে তার ঔকাত সমঝে দেবে। আমাদের হিন্দিতে একটা কথা আছে, এই যে বলছেন না, আপনারা বলছেন এই ধমকে দিচ্ছে, এই ভারত নিয়ে নেবো, অমুক নিয়ে নেবো, 7 সিস্টার নিয়ে নেবো বলে খুব চেঁচামেচি করে। হিন্দিতে একটা কথা আছে, কুত্তা আপনা গলি মে শের হ্যায়। তোমার ঘরে ঢুকে আমাদের টপ কূটনীতিক ঘুরে আসছে, একেবারে 12 ঘন্টা কাটিয়ে আসছে, তোমরা কিছুই তোমাদের করার ক্ষমতা নেই। শের শের হতা হ্যায়, বাঘ যে বাঘই। বলেছি না ভারতের থেকে বড় গুন্ডা দক্ষিণ পূর্ব এশিয়ায় আর নেই। এই গুন্ডামি দেখাচ্ছে না, যেদিনকে গুন্ডামি দেখাবে সেদিনকে বুঝতে পারবেন যে কতটা জলে আছেন, কতটা ডাঙায় আছেন। শেখ হাসিনার গত 2-3 দিনের ভিডিও যদি আপনি শুনে থাকেন, ভিডিও বার্তা, তাহলে সেইখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে উনি বলছেন যে কেউ নির্বাচনী কেন্দ্রে যাবে না, মানে ভোট দিতে যাবে না। এইটাও বলছে ওই যে আওয়ামী লীগের কিছু সমর্থক আছে না আপনার, যারা মানে ধরেন সমর্থন করে আওয়ামী লীগ, কিন্তু তারা ওই কোথাও যায় নাই, কোনো ইয়েতে নাই, কিন্তু কন্টিনিউ স্লিপার সেল, এই জাতীয় লোকগুলার কেউ বলা হয়েছে যে আপনারাও কেউ কোনো নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়াবেন না। মানে আওয়ামী লীগ ঘরানার কেউ স্বতন্ত্র প্রার্থী হবে না, আওয়ামী লীগ নিজেও তো প্রার্থী দিবেই না, আর সময়ও নাই, শেষ। এখন এখানে অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা কি হইলো, এই সবসময় বলা হয়েছে নির্বাচন হবে না, এখন কি ইন্ডিয়া, রাশিয়া, চায়না এরা এসে নির্বাচন বন্ধ হয় না? কেউ নির্বাচন বন্ধ করবে না। কারণ আপনি যদি জিও পলিটিক্স নিয়ে একটু বুঝেন তাহলে দেখেন যে কোনো ঘটনা ঘটাইতে 25 বছর সময় নেই কম করে। তার ছোট্ট একটা উদাহরণ দেই। গত পরশুদিন আপনার এটা আমাদের ইয়ে ছিল, কি বলে এটারে, এই ইসরায়েল একটা কনফারেন্স ডাকছে, সেখানে আপনার আনা হয়েছে গ্রিস এবং সাইপ্রাসকে তুর্কির বিরুদ্ধে। আর তুর্কি সরাসরি বলছে যে আপনি যে এম্পায়ার করার চেষ্টা করতেছেন, এইটা যদি স্বপ্নেও দেখেন তাহলে আপনার স্বপ্নের ভিতরে যাই আপনার পিঠে আসবো। তো এটা কিন্তু কালকেই পিটাবে তা না, এটা হচ্ছে শুরু হয়েছে মাত্র কিছুদিন, হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর পর হইলে এটা হবে, আস্তে আস্তে হবে, এটা অ্যাডভান্স হয় না। তো সেম গত 17 মাস ধরে বিদেশিরা অনেক চেষ্টা করছে যে আওয়ামী লীগের দাঁড়া করাইতে, কিন্তু আওয়ামী লীগ তো দাঁড়ানোর মতন অবস্থানে নাই আসলে। নেতারা সব পলাতক, কেউ নেই। কর্মীরা যা আছে তারাও ঘর বাড়িতে থাকতে পারতেছে না। ওই যে কোনো কর্মীরা যদি জিজ্ঞেস করেন হেঁকে যাবো, আমি তো চলতেই পারতেছি না, আমি কি আন্দোলনে যাবো? এগুলো করতে যাওয়া বড় সমস্যায় আছে এখন, যার কারণে আওয়ামী লীগের দ্বারা নির্বাচন প্রতিহত করতে পারবে না। আওয়ামী লীগ যদি প্রতিহত করতে যায় সেই ক্যাপাসিটিও আওয়ামী লীগের নাই। আপনার 1996 সালের 15 ফেব্রুয়ারি ইলেকশন যদি চিন্তা করেন, তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ পারে নাই, পারছিল, কারণ হচ্ছে নেতারা সব দেশে ছিল, কেউ কাউরে আটকাইতে পারে নাই। সব নেতারা কর্মীরা দেশে ছিল, ওরা জ্বালাইছে, পোড়াইছে, ভাঙচুর করছে, কিন্তু এইবার সেই সক্ষমতা আওয়ামী লীগের নাই।
নেতারা আছে, কেউ কলকাতায় আছে, দুবাইতে আছে, দিল্লিতে আছে, লন্ডনে আছে, ওই ফ্রান্সে আছে, আমেরিকাতে আছে, এদের মধ্যে আরো 14টা গ্রুপ আছে। এখনো নেতাদের ওই গ্রুপিং যায় নাই। সুতরাং দাঁড়ানোর মতন উপায় নেই। তাহলে বহির্বিশ্ব সবচেয়ে টেনশন যার, ইন্ডিয়া, সে কেন এতদিন ধরে চেষ্টা করার পরও এখনো ওইটা নিয়ে গোদরে থাকবে? ও বোকা না। সবাই নিজের সিকিউরিটির কথা, সবাই সবকিছুর কথা চেষ্টা করতেছে। সুতরাং এই কারণেই কিছুই করতে পারবে না এই মুহূর্তে আওয়ামী লীগ। আর ইন্ডিয়া চাইতেছে যে ইয়েটা হোক, কি বলে আপনার, এই একটা ইলেকশন হয়ে যাক। এবার সেটা তারেক আসুক, চায় এনসিপি আসুক, একটা সরকার আসুক, সেই সরকার এবার 6 মাস টিকবে না 1 বছর টিকবে, সেটা হচ্ছে যে পরবর্তী কথা। কিন্তু একটা নির্বাচন হইতে হবে। কারণ নির্বাচন না হয়ে যদি এই অবস্থায় থাকে, মৌলবাদীদের উস্ফালন আরো বাড়বে। আওয়ামী লীগের ওই অবস্থা থেকে অন্তত একটা নির্বাচন হয়ে যাওয়ার পরে কি হবে জানেন? এখন যেমন কোর্ট কাচারি চলে না, কিছুই চলে না, এগুলো সব নির্বাচন হইলে এগুলো সব একটা সেটেলমেন্টের দিকে যাবে, আস্তে আস্তে যাবে। 100% জামিন হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা পাবে না, কিন্তু 50% তো পাইব জামিন। কিছু কিছু জামিন তো পাবে। এ জামিন পাবে, ধরবে বাইরে, ধরবে বাইরে। আর এইটাই চাচ্ছে। এবং আপনি যদি খেয়াল করেন, গত 3 দিন 4 দিন যাবত দেখেন যে ইন্ডিয়ান কোন মিডিয়াতে আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা নাই, এটা নিয়ে আলোচনা নাই। আবার আপনি যদি তারেক আসার 3 দিন আগে ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী যদি বক্তব্য শোনেন, সে একটা কথা বলছে যে তারেক দেশে আসতেছে, এটা ঠিক আছে, আমরা তারেক জিয়া, বিএনপি এবং বাংলাদেশের উপর নজর রাখছি। কারণ ইন্ডিয়ার সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু তারেক আসছে। আবার এখানে কিছু কিছু লোক আপনার বলতে চাই যে শেখ হাসিনা বা জয়ের সাথে কোয়ালিশন করে তারেক আসছে, তারা হচ্ছে যে ভুলে বসবাস করতেছে, তাদের এখনো ভুলভাবে বসবাস করতেছে, ওইভাবে না। শেখ হাসিনা আর জয়ের সাথে আলোচনা করে তারেক আসতে জয় কেন আসে না? ওনার এত বড় যদি হেডাম থাকে যে ওনাদের সাথে কথা বলে বাংলাদেশে ঢুকতে হবে, তাহলে ওনারা ঢুকে না কেন? এখন এই কথা যখন আমি বলতেছি, এখন আমার দেখবেন যে মাহবুব তুলে গালাগালি করবে, আওয়ামী লীগের পোলাবেন না বুঝা। কারণ হেও কাছে নবনীতা চৌধুরী এদের পীর হয়। ওরা লালবদর থেকে 2টা কথা আওয়ামী লীগের পক্ষে গেলে পীর হয়ে যায়। আর আমরা সারাদিন আওয়ামী লীগের পক্ষে গায়েও যদি 2টা কথা যদি গায়ে লাগে এদের, তখনই আমরা হয়ে যাবো যে শাহ আল্লাহর এরা তো খারাপ লোক, এরা আওয়ামী লীগের ডুবায়। কিন্তু বুদ্ধি নেই, এখনো যারা করে এদের বুদ্ধি নেই। ওরা এখনো বুঝে না যে কোনটা আপন আর কোনটা পর। এরা মার কাছে যায়, মামা বাড়ির গল্প কইতে যায় পোলাপাই। এই যে অবস্থান। সুতরাং আওয়ামী লীগ এখন ওই একটা কথা মনে রাখেন যে জিয়াউর রহমান যেমন আওয়ামী লীগকে একবার রাজনীতি করার সুযোগ দিছিল, এইবার আবার তারেক জিয়াও এসে সুযোগ দিবে। এরপর ওনারা আসবেন, ওনাদের নেতাগিরি আবার চলবেন। এসব কুলাঙ্গার নেতা যারা আছে, আমি নাম ধরে বলতে পারবো, হাজারো নেতা যারা এখনো ইন্ডিয়াতে বৈশা, দিল্লিতে বৈশা, লন্ডনে বৈশা এখনো গ্রুপিং জিয়ে রাখছেন, ওনাদের গ্রুপিং এর শেষ নেই। ওনাকে বিদেশে পাঠানোর মাঝে শোনা গেল যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে, তারপরে কিছুই আসলো না, ওনাকে বিদেশ নিয়ে যাওয়া হলো না চিকিৎসার জন্য, অথচ হাদির জন্য বিরাট ব্যবস্থা তো বোঝাই যাচ্ছে যে এই প্রশাসন, ইউনুস প্রশাসন, এদের যাদের প্রয়োজন তাদের নিয়ে ওরা লাফালাফি করে। হাদিকে নিয়েও দেখো, এত হাদিকে নিয়ে নাটক হলো, হাদি একেবারে সে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হচ্ছে, হচ্ছে। তারপরে হাদির ভাই একেবারে মাঠে হাটে হাড়ি ভাঙলো যে এর জন্য ইউনুস প্রশাসনের অনেকে দায়ীটাই, কারণ এদের শহীদ দরকার, এদের মানে এই একটা হই হই রই রই এবং এই মাঠে লোকজনকে রাখার জন্য একটা আওয়ামী বিরোধী, ভারত বিরোধী একটা জিগির তোলা দরকার। তার জন্য হাদির মতো একাধিক শহীদ মুগ্ধ দরকার। হ্যাঁ, আবু সাইদ মুগ্ধ বা সর্বশেষ ক্ষেত্রে হাদি, কারণ তার ভাইয়ের অভিযোগটা শোনো, এই বাজারে এনসিপির বিরুদ্ধে, ইউনুস প্রশাসনের বিরুদ্ধে বড় মাপের অভিযোগ করতে বুকের পাটা লাগে। সব থেকে বড় কথা হচ্ছে, তার যদি কোনো ভিত্তি না থাকে তাহলে পরিবারের লোক এটা কেন করবে? একেবারে মানে সে নির্বোধের মতো এটা করছে, তার কোনো রাগ আছে ইউনুসের উপর বা এনসিপির উপর, তা তো না। হ্যাঁ, হাদি সাহেব তো ওদের সাথেই ওটা করতো, ওদের সাথেই লম্প দিত। যদিও আমি দেখেছি 2-1টা ভিডিও যে হাদি এনসিপি কে তীব্র ভাষায় সমালোচনাও করেছে, বলেছে যে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, এনসিপি জুলাই বিপ্লবকে কুক্ষিগত করেছে। যাই হোক, কিন্তু এটা এমন কিছু না
কিন্তু তাকে এখন ওই শহীদ করে এটা হই হই করে মাঠ দখল করা, নির্বাচন অব্দি মাঠে থাকা, এইসব ব্যাপার যদি থাকে, এগুলি করে যেন তো কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, এনসিপি ইজ এ লস্ট কজ, এবং ইউনূস সাহেব এই যে এনসিপি উনি ভূমিষ্ঠ করলেন, এটা পুরোপুরি ইউনূস সাহেব যে রাজনীতির লোক না, উনি মেটিকুলাস ডিজাইন, উনি ষড়যন্ত্রকারী, কিন্তু উনি রাজনীতির লোক না, এটা বারবারই বোঝা যাচ্ছে এনসিপির হাল হকিকত থেকে। মজার ব্যাপারটা কি, মানে এখানে যেই দেশে দুজন প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী হয়েছে, প্রথম খালেদা জিয়া, পরে শেখ হাসিনা, সেই জায়গাতে আজকে এনসিপির দলে প্রথম সারির যে নারী নেত্রীরা ধুমধাম করে সব রিজাইন করছে, তাসনিম জানার মতো, ব্যাপারটা কি? তো এখানে মানে এনসিপি দাঁড়াচ্ছে না, আর এনসিপি নিজের থেকে নির্বাচন করলে ওই জন্য এনসিপি জামাতের কোলে গিয়ে বসছে। হ্যাঁ, জামাতেরই মানে ভাব শিশু এরা, তো জামাতের কোলে গিয়ে বসছে, কেন জামাত যদি দয়া করে কিছু সিট দেয় এবং জামাত যদি ওদের জিতিয়ে আনার জন্য সচেষ্ট হয়, তাহলে নিজের থেকে এনসিপি তো জামানোর যাবে। এইসব এত বড় বড় নেতা যারা রোজই সেভেন সিস্টার টিস্টার দখল টখল করে ফেলে, অনেক এইসব হইচই, মুখে বাতেল, কলকাতার ভাষায় মানে চালু কথাটা বলে না যে সালা খুব বাতেলা দিতে শিখেছে, ওই বাতেলা দেওয়া এক জিনিস, আর করে দেখানো এক জিনিস। রুমিন ফারানা তো আমার ছোট বোন, তোমরা যেমন ছোট বোন রুমিন ফারানার, ও আমার দেশের বোন ভাই, আমার আদি বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, এবং রুমিন অত্যন্ত করিতকর্মা মহিলা, অত্যন্ত ভালো বলে, তার একটা প্রেজেন্স আছে, ব্যারিস্টার বলে শুধু না, অত্যন্ত ভালো বলে, এবং বিএনপির খারাপ দিনে দুর্দিনে সে দাঁড়িয়ে লড়াই করেছে, নানাও ব্যাপার আছে। রুমিনকে টিকিট দিচ্ছে না, বেগম জিয়াকে দিয়েছিল কেন? বেগম জিয়া জেনারেল জিয়ার স্ত্রী, এবং বেগম জিয়া ওই বিএনপিতে তো, বিএনপি একটা জগা খিচুড়ি পার্টি, তো সেখানে বামপন্থী, ডানপন্থী, মহারাজাকার, আবার কিছু মুক্তিযোদ্ধা, আবার কিছু বামপন্থী লোক, চৈনিক বামপন্থী, হ্যাঁ, যারা মাঝে মাঝে চৈনিক বামপন্থীরা বাংলাদেশে একটু বেশি খেলাধুলো করে আর কি। হ্যাঁ, চীনাদের মতো টেবিল টেনিসটা ভালো খেলে, একবার শট এদিকে মারে, একবার এদিকে মারে। এই সব লোকজন নিয়ে বিএনপি গঠিত, তো বিএনপি একটা জগা খিচুড়ি পার্টি, এটাকে ধরে রাখাও একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে খালেদা জিয়ার একটা ভূমিকা ছিল, এবং খালেদা জিয়ার নেত্রী হয়ে আসলেন, কিন্তু প্রধানত উনি এসেছিলেন উনি জেনারেল জিয়ার স্ত্রী সেই হিসাবে। শেখ হাসিনার যেমন বঙ্গবন্ধুর মেয়ে, ছোট থেকে রাজনীতির সাথে একটা ওতপ্রোত যোগ ওনার ছিল, দেখেছেন, বাপের রাজনীতি দেখেছেন, ছাত্র জীবনে রাজনীতি করেছেন। বেগম জিয়ার তো মিলিটারি অফিসারের ওয়াইফ, উনি তো ম্যাডাম। হ্যাঁ, শেখ হাসিনা যেমন না পা, উনি ম্যাডাম, তো পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, কিন্তু এসছেন। এবং এটা ঘটনা যে বিএনপি কে ধরে রেখে বিএনপিকে একটা পলিটিক্যাল অল্টারনেটিভ টু আওয়ামী লীগ, সেই জায়গাতে আনার ক্ষেত্রে বেগম জিয়ার একটা ভূমিকা আছে। আজকের দিনে যখন ওনার ইন্তেকাল হয়েছে, এই জিনিসটা স্বীকার করতেই হবে যে সত্যি কথা বলতে স্বাধীনতোত্তর বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, সবই ঠিক আছে, আর্মির লোকজন সেটা করলো, কিন্তু কোনো পলিটিক্যাল অল্টারনেটিভ তো আওয়ামী লীগের ছিল না বাংলাদেশে। ছোটখাটো জাসদ টাসদ ঠিক আছে, হ্যাঁ, ওই সব সিপাই ভাই ভাই অফিসারের রক্ত চাই, সব লম্প জম্প, ওগুলি আমাদের মনে আছে, কিন্তু রিয়েলি কোনো পলিটিক্যাল অল্টারনেটিভ ছিল না। সেই জায়গাটাতে বলতেই হবে যে জেনারেল জিয়া ব্যারেকে বসে একটা পার্টি করলেন, সব দিক থেকে লোক টোকেনে, ডান বাম মতো, মুক্তিযোদ্ধা রাজাকার সব এক জায়গায় এনে ওই জায়গাটাকে একটা এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে পার্টিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম। সেখানে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য, সেটা বলতেই হবে ওই জায়গাটা। কিন্তু এছাড়া মানে সেই দলে যে উনি নারীর ব্যাপারটা, নারীর ক্ষমতায়ন সাংঘাতিকভাবে প্রতিষ্ঠা হয়েছে, নারীর ক্ষমতায়ন নিয়ে সব দলেই ভাই বাংলাদেশে একটা সমস্যার জায়গা আছে। আজকে রুমিন ফারানার সাথে যেটা হচ্ছে, এটা আওয়ামী লীগ দু একজনের সাথে হয়েছে আমি জানি, যাই হোক সে প্রসঙ্গে আমি আসছি না, কিন্তু এই দ্বিচারিতা যে ব্যাপারটা, এটা বাংলাদেশের রাজনীতিতে আছে। হ্যাঁ, বাংলাদেশে ইউনূস সাহেবের কথাই আমরা ধরি, যে ইউনূস সাহেব এতগুলি কমিশন করলেন, যেই কমিশন সব থেকে দ্রুত রিপোর্ট দিল এবং ব্যাপক একটা রিপোর্ট দিল, এই শিরিন যে কমিশনের চেয়ারম্যান, নারী কমিশন, তো সেই রিপোর্ট কার্যকরী করার ক্ষেত্রে ইউনূস সাহেব কি ভূমিকা রাখছে? এবং আমি জানি খুব ভালো করে যে শিরিন যথেষ্ট ক্ষুব্ধ, বিপদে পড়েছেন, তার উপরে এই মৌলবাদীরা চাড়াও হচ্ছে, তাকে আক্রমণ করছে, এবং এখন ইউনূস সাহেব ওনাকে ডিফেন্ড করছেন, আস্তে করে এই রিপোর্টটা কার্পেটের তলায়। হ্যাঁ, ওই ব্যাপারে কিছু বলছেন না।
এই ব্যাপারে নারীর ক্ষমতায় নারীদের সঠিক জায়গা দেওয়া, এই ব্যাপারে ভাই ডান বাম আওয়ামী লীগ বিএনপি জামাতের কথা তো আমি ছেড়েই দিলাম, হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগ বিএনপি এরা সবাই সব জায়গাতেই তোমাদের মতো নারীদের মানে একটা যারা বেশ বলিষ্ঠ একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, যারা নিজ গুণে একটা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, এদেরকে সঠিক জায়গা করে দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা আছে। এখন কেউ শেখ হাসিনার ক্ষেত্রেও একটা সুবিধা, উনি যার মেয়ে বেগম জিয়া, এটা নর্মাল কেস না, ইজ নট এ নর্মাল কেস। তোমাদের মতো কেসটা নর্মাল কেস, যাদের মানে ইয়ে নেই, নিজেদের ক্ষমতায় এসছে, সেই জায়গাতে বাংলাদেশের রাজনীতিতে তো সেটার শিকার আজকে রুবিন ফারহানা হচ্ছে। রুবিন ফারহানাকে না দিয়ে ওখানে যে মৌলানা সাহেবকে দেওয়া হচ্ছে, শুধু বিএনপির লোকই না, আর বেছে বেছে ওই আসন দেওয়া হচ্ছে। ভাই কারণটা কি? সেটা একটা ইম্পর্টেন্ট দায়িত্ব বিএনপিতে এমনিতেই সে আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি চিফ। আর ভাই রুবিন ফারহানার মতো বলার লোক তো আমি অন্তত বিএনপিতে কাউকে দেখিনি। দেখো, বিএনপির এই মধ্যে এই স্ববিরোধিতা বরাবরই ছিল, এবং এই স্ববিরোধিতাটাকে ম্যানেজ করে সবাইকে এক জায়গাতে রাখা, এটাই বেগম জিয়ার অ্যাচিভমেন্ট। এখন তারেক রহমান সেটা পারবে কি পারবে না সেটা আমাদের দেখতে হবে, কিন্তু এটা ঘটনা আমি যতটুকু খবর বিএনপির রাখি, যে বিএনপিতে দক্ষিণপন্থী যারা তারা অনেক বেশি শক্তিশালী, হ্যাঁ, যার জন্য দেখবে রুবিন ফারহানা মানে তাকে টিকিট দেওয়া হচ্ছে না। ফজলুর রহমানের বিরুদ্ধে 3 মাস ধরে 3 মাসের একটা ইয়ে জারি করা হলো, এনাকে সাসপেন্ড বা ওই ধরনের একটা কিছু করা হলো। তো যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপিতে আছে তারা সমস্যায় আছে বলেই আমার ধারণা। অথচ এইটাই অদ্ভুত ব্যাপার যে এই বিএনপি জেনারেল জিয়া বাদ দিলে কি, আর জেনারেল জিয়া মুক্তিযুদ্ধ বাদ দিলে কি? ওনার তো প্রাইম পরিচিতিটা অন্য কিছু নয়, প্রাইম পরিচিতি হচ্ছে উনি স্বাধীনতার ঘোষক। যাই হোক, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু উনি কালুরঘাট রেডিও স্টেশনে গিয়ে স্বাধীনতার ঘোষণাটা পাঠ করেছিলেন। আর সব থেকে বড় কথা হচ্ছে তারপরে ওনার পরিচিতি হচ্ছে উনি জেড ফোর্সের কমান্ডার, উনি একটা সেক্টর কমান্ডার, উনি যুদ্ধ করেছেন ইত্যাদি ইত্যাদি। তো মুক্তিযুদ্ধ বাদ দিলে হোয়াট ইজ জেনারেল জিয়া, আর জেনারেল জিয়া বাদ দিলে বিএনপি কি? এই জায়গাতে আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি জেনারেল জিয়ার পার্টিতে বিপদগ্রস্ত হয়, কিন্তু বিএনপির তো এই সমস্যা প্রথমই আছে। জেনারেল জিয়া বিরাট মুক্তিযোদ্ধা, ওনার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? শাহ আজিজুর রহমান, রাজাকার শিরোমণি যাকে বলা যায়। তো বিএনপির মধ্যে এই রাজাকার টাজাকার। আর আরেকটা কথা আমি তোমায় বলি, জেনারেল জিয়ার আমল থেকেই তো এই মৌলবাদী তোষণ শুরু হয়েছে, এবং এই জামাতকে আবার মেইন স্ট্রিমে আনার যে প্রক্রিয়াটা, যেটা পরে এরশাদের আমলে ফাইনাল শেপ নিয়েছে, এটা তো এই দুই জেনারেল মিলে করেছে। তারপরে বেগম জিয়া সেটাকে একটা ফাইনাল রূপ দিয়ে একেবারে কোয়ালিশন পার্টনার করে জামাতের সাথে উনি গড় করেছেন, এক কথায় বলতে গেলে মানে রাজনৈতিক ভাবে আর কি গড় করেছেন। জামাত হচ্ছে পার্টনার, জুনিয়র পার্টনার। এখন জামাত মনে করছে আজকের বাজারে যে আমাদের মধ্যে আমরা একটা ওই হিন্দিতে বলে 30 মার খান হো গিয়া, ওরা 30 মার খান হয়ে গেছে, ওরা নিজেদের জোরে গভর্নমেন্ট টভর্নমেন্ট করে ফেলতে পারবে, হুজুররা এই স্বপ্ন দেখছে, এই জন্য ওরা বিএনপির সাথে আলাদা হয়ে নিজেরা ইয়ে করছে। কিন্তু আজকে তো আরো শুনলাম যে ওই চরমনায়ের পীর, যে ইসলামী আন্দোলন, যে জামাতের সাথে যাওয়ার কথা ছিল, সে নাকি জামাত থেকে সরে আসছে। হেফাজতের লোকজন আগেই আরো কিছু দলটল সরে আসছে, তারা আবার এসে বিএনপির দিকে আসবে। মানে এইরকম খেলাধুলা একটা হচ্ছে। তবে এটা অনস্বীকার্য যে বিএনপিতে দক্ষিণপন্থীদের একটা মানে মানে শক্তি বেশি বলেই মনে হচ্ছে, যার ফলে মুক্তিযুদ্ধের পক্ষে যারা বিএনপিতে রয়েছে তারা খানিকটা বিপদগ্রস্ত, তারা খানিকটা বঞ্চিত বলেই মনে হয়। আর তারেক রহমান আমি যতটুকু জানি ওনার জেনুইন কিছু সিকিউরিটি কনসার্ন ছিল, উনি সেই কথা বিভিন্ন জায়গায় ওনার কাছের লোকদেরও বলেছেন, সিকিউরিটি কনসার্ন ছিল। কেন তারেক রহমান যেই পরিস্থিতিতে দেশ ছেড়েছেন, এবং তার দেশ ছাড়ার জন্য তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ দায়ী না, উনি তার আগেই গেছেন, হ্যাঁ, কেয়ারটেকারের আমলেই গেছেন, এবং তখন আর্মি ওনাকে প্রবল অত্যাচার করেছে এরকম শোনা যায়, মারধর করেছে উল্টো টাঙিয়ে রেখে, যে কোনো কারণেই হোক সেসব কারণে। এবং ওনার একটা সিকিউরিটি ইস্যু একটা আছে, উনি এই কথা আমাদের খুব ঘনিষ্ঠ 2-1 লোককে লন্ডনে থাকা অবস্থায় বলেছে যে আই হ্যাভ সাম সিকিউরিটি ইস্যু। এখন ওনার হয়তো মনে হচ্ছে যে ওনাকে যেতে হবে, দেশে ফিরতে হবে, কেন একটা পার্টিরও চাপ আছে, সেনাপতি মানে মা অসুস্থ, মা বিছানা থেকে উঠতে পারছে না, কারণ সেনাকুঞ্জে উনি কেন গেলেন সে তো একটা প্রশ্ন থেকেই যায়, হাঁটতেই পারছে না, এত অসুস্থ।
এই জায়গাতে তারেক রহমান না আসলে দল ভেঙে যাবে এরকম একটা ভয় আছে, পার্টির লোকজনের চাপ আছে। আর সিকিউরিটি ইস্যু যেটা উনি বলছিলেন সেটা কার সাথে কথা বলে কিভাবে সর্ট আউট হয়েছে সেটা আমার জানা নেই, এবং আমি যেটা জানি না ভাই, আমি পুরনো বিবিসির সাংবাদিক, তো আমি ওই স্পেকুলেশন আননেসারিলি এগুলি করি না। কিন্তু আই এম টোল্ড ফ্রম ভেরি অথেন্টিক সোর্সেস যে ও এই কথাটা বলেছিল, আই হ্যাভ সাম সিকিউরিটি ইস্যুস। হয়তো সেটা সর্টেড আউট হওয়ার পরে উনি দেশে এসছেন এবং দেশে এসে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। আর আজকে ওনার মা গত হয়েছেন, তো এই সময় আমি মনে করি যে এই প্রশ্নটা না তুলে একটা কথা বলা যেতেই পারে যে এইসব দল, যে দলগুলি খুব পরিবার ভিত্তিক দল, এখানে সেনাপতি না থাকলে মাঠে মানে দলের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হবে, দল ধরে রাখা মুশকিল হবে। যে কাজটা বেগম জিয়া অত্যন্ত সুচারুভাবে করেছিলেন। এই নানা রকম লোক আছে দলের মধ্যে বিএনপিতে, এদেরকে এক জায়গায় ধরে রেখে, মানে থাকে না খুব স্ট্রং ম্যাট্রিয়ার্ক যাদের বলে, মানে মাদার ফিগার, একটা বড় যৌথ পরিবারের মধ্যে পরিবারটাকে ধরে রাখছে, এই ব্যাপারে বেগম জিয়া সাকসেসফুল। যদি তুমি আমাকে বলো যে ওনার নিজস্ব লিগেসি, আমার মনে হয় সেটা তেমন কিছু না। ওনার মানে ওনার জিয়াউর রহমান সাহেবেরই লিগেসিটাকে উনি কন্টিনিউ করেছিলেন, এবং উনি ওই জিয়াউর রহমানের ওই যে বাঙালি নাম বাংলাদেশি জাতীয়তাবাদ, জয় বাংলা না বাংলাদেশ জিন্দাবাদ, ওই ব্যাপারটাকে এগিয়েছিলেন, যার মধ্যে একটা ইসলামিক ব্যাপার আছে, এবং তার জন্য এই জামাত টামাত এদের নিয়ে ওঠা বসা। কিন্তু আজকে মনে হচ্ছে এখানে একটা ব্যাপার কি জানো, বিএনপির মনে হচ্ছে যে আওয়ামী লীগ মাঠে নেই, তো আমাদের জন্য তো রাস্তাটা অনেকটাই পরিষ্কার, তো আমরা বরং এবার এককভাবেই ক্ষমতায় আসি, এসব জামাত টামাত করার দরকার নেই। কেন? যে জামাতকে সাথে নিলে এই সমালোচনাটা চলেই আসে যে 71-এর পরাজিত শক্তি কি করে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল এই পরাজিত জামায়াত ইসলামী পাকিস্তানি মার্কা এদের সাথে কি করে অ্যালায়েন্স করে, এইসব ঝামেলায় না গিয়ে আমরা এককভাবে নির্বাচন করে ক্ষমতায় আসা। জামাতও ভাবছে যে এই জুলাই অভ্যুত্থান বিপ্লব ওগুলি তো ছেড়ে দাও, এইসব এর মধ্যে দিয়ে গত এক দেড় বছরে যে একটা মানে পুরো ব্যাপারটা বাংলাদেশে যেভাবে দাঁড়িয়েছে, সেই জায়গাতে জামাতও মনে করছে যে তাদেরও যথেষ্ট শক্তি টক্তি হয়েছে, তারাও দুদিক থেকে লোক টোক টানতে পারবে। আমার নিজের ধারণা জামাত মানে যতই জামাত শক্তিশালী তখন হয় যখন জামাত ক্ষমতার অলিন্দ থেকে সাপোর্ট পায়। এটা পাকিস্তানের আমলে তাই ছিল, পাকিস্তানিদের সাপোর্ট